সো হ্যালো এভরিওয়ান, আমাদের রোজ সকাল 8:30 থেকে একটা ম্যাথের অঙ্কের প্র্যাকটিস ক্লাস চলছে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এমটিএস এবং রেলের এক্সামকে টার্গেট করে চলছে। 100 দিন আমাদের কন্টিনিউ এই প্র্যাকটিস সেটটা আমরা করব। ঠিক আছে, আজকে আমাদের ডে 70 নম্বর দিনের ক্লাস। তো এর আগের যতগুলো ক্লাস আমাদের কমপ্লিট হয়ে গেছে, আগের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর আজকের ক্লাসের অঙ্কের যে পিডিএফটা আছে, পিডিএফটা যদি তোমরা ডাউনলোড করতে চাও, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। ওকে, তো শুরু করছি আমাদের আজকের 1 নম্বর কোশ্চেন দিয়ে। আর চ্যানেলে যারা আজকে প্রথমবার এসো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো এখানে প্রথম কোশ্চেনটা আমাদের এখানে কি বলছে, এখানে বলছে একটি স্কুলে ছেলে ও মেয়েদের সংখ্যার অনুপাত আমাদের এখানে বলছে 5:6। তাহলে বয়েজ আর গার্লস, তাহলে আমরা লিখতে পারি বয়েজ আর গার্লসের রেশিও আমাদের কত দেওয়া আছে, 5:6। তাহলে আমরা এখানে লিখব 5:6। 20% ছেলে এবং 25% মেয়ে বৃত্তি পেয়েছে। কত শতাংশ শিক্ষার্থী বৃত্তি পায়নি? তাহলে দেখো এখানে আমাদের বলছে যে বয়েজ আর গার্লস যারা আছে, ঠিক আছে, বয়েজ আর গার্লসের মধ্যে বৃত্তি পেয়েছে কত, 20% ছেলেরা পেয়েছে আর 25% মেয়েরা পেয়েছে। এবার টোটাল হয় কত, টোটাল হয় 100%। তাহলে 100%-এর মধ্যে আমাদের বলেছে যে বৃত্তি যতজন পায়নি সেটা আমাদের বার করতে হবে, যে কত পার্সেন্ট বৃত্তি পায়নি। তাহলে 100 জনের মধ্যে যদি 20 জন বৃত্তি পায়, তাহলে আমরা বলতে পারি 80 জন, মানে 80% বৃত্তি পায়নি। আর 25% যদি গার্লসরা বৃত্তি পায় 100 জনের মধ্যে, তাহলে 100 জনের মধ্যে 25 বাদ দিয়ে দাও, তাহলে আমরা বলতে পারি 75% গার্লস এমন আছে যারা বৃত্তি পায়নি। ঠিক আছে, এবার সেটাই আমাদের ক্যালকুলেট করতে হবে। এবার দেখো এখানে আমাদের একটা জিনিস এখানে বুঝতে হবে, বয়েজ আর গার্লস যেটা আমাদের দেওয়া আছে, এখানে বয়েজ আর গার্লসের রেশিও আমাদের কত দেওয়া আছে, রেশিও আমাদের দেওয়া আছে বয়েজদের জন্য আমাদের দেওয়া আছে 5, ঠিক আছে, আর গার্লস আমাদের দেওয়া আছে কত, 6। তো এখানে যেহেতু আমাদের পার্সেন্টেজে আছে, 100-র ওপর ক্যালকুলেশন হচ্ছে সব কিছু, মানে 00 আমাদের আসবে। তো ক্যালকুলেশন ইজি করার জন্য আমরা এখানে কি করব, দুটো করে জিরো আমরা এখানে বাড়িয়ে দেবো। তাহলে টোটাল আমরা বয়েজ ধরে নিলাম 500 জন আছে, আর টোটাল গার্লস আমরা ধরে নিলাম যে 600 জন আছে। তাহলে এবার আমাদের বলেছে কত পার্সেন্ট বৃত্তি পায়নি, তাহলে 500 জনের মধ্যে 80% বৃত্তি পায়নি বয়েজরা। তাহলে 500-র 80% বার করো, 80% মানে 80/100। সেমভাবে আমাদের এখানে যদি আমরা দেখি, গার্লসদের 75% বৃত্তি পায়নি, তাহলে আমরা বলতে পারি যে 75% মানে 75/100। তাহলে এটি যদি আমরা ক্যালকুলেশন করি, 0000 ক্যান্সেল, তাহলে আমাদের এখানে হয়ে যাবে 5 8 40, তাহলে আমরা এখানে পাচ্ছি কত, 400। তো এখানে আমাদের 0000 ক্যান্সেল, 75 ইন্টু আমাদের হয়ে যাচ্ছে কত, 6। তাহলে এটি যদি আমরা গুণ করি, 5 6 30-এর শূন্য হাতে আমার 3, 6 7 42 আর 3 45, 45। তাহলে টোটাল বয়েজ আর গার্লস মিলে কতজন বৃত্তি পাচ্ছে না, বয়েজদের মধ্যে 400 জন আর গার্লসদের মধ্যে 450 জন, টোটাল আমি বলতে পারি 850 এমন আছে যারা বৃত্তি পাচ্ছে না। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে বলছে পার্সেন্টেজে এটা বার করো, শতাংশে বার করো। তাহলে শতাংশে বার করার জন্য আমি দেখবো যে টোটাল স্টুডেন্ট কত ছিল, টোটাল ক্যান্ডিডেট এদিকে 500 আর এদিকে 600, 500 আর 600 1100 ছিল। তাহলে 1100 জনের মধ্যে বৃত্তি পাচ্ছে না কত, 850 জন। তাহলে 850 আমরা উপরে লিখবো, সেটাই আমাদের পার্সেন্টেজে বার করার জন্য 100% দিয়ে গুণ হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এটি যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে কত আসবে, এই 00-র সাথে আমাদের 00 ক্যান্সেল, তাহলে আমাদের 850/11%, 850/11%, এটাই আমাদের অপশানে দেওয়া আছে। অপশান বি আমাদের কারেক্ট, বি অ্যাকচুয়ালি সিতে চলে এসে, তো এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ওকে, নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের 2 নম্বর কোশ্চেন। তো 2 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে একজন দোকানদার 20% লাভে একটি জিনিস বিক্রি করে। তাহলে জিনিসটার কেনা দাম যদি 100 টাকা হয়, সেটা বিক্রি করছে কত, 20% লাভ মানে 120 টাকা। তাহলে এখানে লিখে দিচ্ছি, কেনা দাম যদি 100 টাকা হয়, সেটা বিক্রি করছে, সেল করছে 20% লাভে মানে 120 টাকায়। তিনি যদি পণ্যটি 10% কম দামে কিনতেন। আচ্ছা, এটা ভালো কোশ্চেন। তাহলে আমাদের এই অঙ্কটা এইভাবে সাজাতে হবে, এই পাশে লিখতে হবে কস্ট প্রাইস। ভালোভাবে দেখো অঙ্কটা কীভাবে সাজাতে হবে। কস্ট প্রাইস কত, 100, ঠিক আছে, সেটা সেল করছে কত, 20% লাভে। তাহলে সেলিং প্রাইস আমাদের কত হয়ে যাবে, সেলিং প্রাইস আমাদের এখানে হয়ে যাবে 120। এরপর বলছে যদি তিনি পণ্যটি 10% কম দামে কিনতেন, তাহলে 100 টাকার জিনিস যদি 10% কম দামে কিনতেন, তাহলে 10 কমিয়ে দাও, তার মানে 90-এ কিনতেন যদি জিনিসটা, যদি 90 টাকায় কিনতেন, 10% কম মানে 90 টাকায় যদি কিনতেন, এবং পূর্বের বিক্রয় মূল্যের চেয়ে 18 টাকা বেশি দামে বিক্রি করতেন, তাহলে পূর্বে যা দামে বিক্রি করছিল তার থেকে যদি 18 টাকা বেশি দামে বিক্রি করতো। ঠিক আছে, মাথায় রাখবে এগুলো সব পার্সেন্ট ভ্যালু আছে অ্যাকচুয়ালি, যাতে না গুলিয়ে যায়, এখানে সব পার্সেন্ট দিয়ে নাও, এখানে পার্সেন্ট দিয়ে নাও, আর এটা টাকায় দেওয়া আছে। ঠিক আছে, 18 টাকা বেশি দামে বিক্রি করতো, এখানের থেকে এখানে 18 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে, তাহলে তিনি 40% লাভ করতেন। তাহলে এইখানে লাভটা কিসের ওপর হবে, আগের যে মানে পরের যে আমি এখানে ক্রয় মূল্যটা পাচ্ছি সেটার উপরে 40%-এর লাভ হবে।
তাহলে 90-এর ওপর 40%-এর যদি আমরা প্রফিট বার করি তাহলে আমরা কত পাবো দেখো, 90-এর ওপর 40%-এর প্রফিট মানে 140/100 হয়ে যাবে জিনিসটা। 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, 9 × 14, তাহলে 4 নং 36 সাথে আমার 3 12, 126, তাহলে 126, তাহলে আমাদের কত আসছে 126%। সহি বাত, নো প্রবলেম। তাহলে আমি জিনিসটা অ্যাকচুয়ালি বিক্রি করছি 126%-এ, কিন্তু আমাদের এখানে দেখো 120 থেকে জিনিসটার বিক্রয় মূল্য কত হচ্ছে 126, তাহলে আমি বলতে পারি 6%-এর বৃদ্ধি হচ্ছে। কত পার্সেন্টের বৃদ্ধি হচ্ছে? 6%-এর। সেটাই আমাদের টাকায় কত দেওয়া আছে 18 টাকার বেশি, তাহলে আমি এখানে ডাইরেক্ট লিখবো 18 টাকা যেটা বেশি সেটা আমাদের 6%-এর ভ্যালু, তাহলে 6% দিয়ে ভাগ। আর আমাদের এখানে বলছে ক্রয় মূল্য, নিবন্ধটির ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য ছিল হচ্ছে 100, তাহলে 100%-এর ভ্যালু বার করার জন্য 100% দিয়ে গুণ। বোঝা গেল? তাহলে এখানে পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ আমাদের ক্যান্সেল, আর 6 দিয়ে কাটলে 3 6 18, 3 3 × 100 মানে 300। তাহলে জিনিসটার কস্ট প্রাইস কেনা দাম ছিল কত? 300 টাকা। আমাদের ফাইনাল অ্যান্সার অপশান সি। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের 3 নম্বর কোশ্চেন। এখানে বলছে 10% ডিসকাউন্ট ঘোষণা করার পরে 25% লাভ করতে দোকানদারকে 360 টাকা ক্রয় মূল্যের বস্তুটিকে অবশ্যই কত দামে চিহ্নিত করতে হবে সেটা আমাদের বার করতে হবে, মানে মার্ক প্রাইসটা আমাদের এখানে বার করতে হবে। তাহলে এরকম টাইপের কোশ্চেন যদি আসে তাহলে একটা ফর্মুলা বলেছি, ডাইরেক্ট অ্যাপ্লাই করবে পরীক্ষার খাতায়, তাহলে তোমার ডাইরেক্ট অ্যান্সার আসবে। সেটা হচ্ছে কস্ট প্রাইসের উপরে ফর্মুলাটা মাথায় রাখবে কীভাবে দেখো, কেনা দামের উপর সবসময় আমরা প্রফিট নিই, তাহলে কেনা দামের ওপর প্রফিট পার্সেন্টেজ, আর মার্ক প্রাইসের ওপর সবসময় ডিসকাউন্ট বা ছাড় দিই, তাহলে মার্ক প্রাইসের ওপরে ডিসকাউন্ট পার্সেন্টেজ। ঠিক আছে, এবার একদম সিম্পল ক্যালকুলেশন। এখানে কি দেওয়া আছে আমাদের? এখানে বলছে 10%-এর ডিসকাউন্ট, আর মার্ক প্রাইসটা আমাদের এখানে বার করতে হবে, তাহলে মার্ক প্রাইসের জায়গায় মার্ক প্রাইসই লিখবো। 10% ডিসকাউন্ট বলছে, তাহলে হচ্ছে 10% ডিসকাউন্ট মানে 100 থেকে 10 বাদ দিয়ে দাও, তাহলে এখানে হয়ে যাবে, এটা হয়ে যাবে 90%। তাহলে ডিসকাউন্টটা যদি বলে তাহলে এখানে আমরা মাইনাস করে দেবো যত পার্সেন্টের ডিসকাউন্ট বলছে সেটা। এবার বলছে 25% লাভ করতে হবে, তাহলে প্রফিট এটা, তাহলে 25% লাভ মানে আমাদের যে কোনো জিনিস থাকে 100%, সেটাই 25% লাভ মানে সেটা আমার বিক্রি করতে হবে 125%-এ। তাহলে 25% লাভ মানে যদি লাভ বলা হয় তাহলে আমরা কি করব, যত পার্সেন্টের লাভ বলবে সেটা আমরা 100-র সাথে যোগ করব, তাহলে এটা হয়ে যাবে 125%। ক্লিয়ার? এবার বলছে কেনা দাম আমাদের দেওয়া আছে, ক্রয় মূল্যটা কত? ক্রয় মূল্য 360 টাকার ক্রয় মূল্যের একটা বস্তু, তাহলে ক্রয় মূল্যটা আমাদের এখানে দেওয়া আছে কত? 360। তাহলে এবার ক্যালকুলেশন করলে এখান থেকে মার্ক প্রাইস ইজিলি বেরিয়ে যাবে। তাহলে এখানে পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ আগে করে দাও খতম। তাহলে এই জিরোর সাথে আমাদের 0 ক্যান্সেল, 9 দিয়ে কাটলে 4 নং 36, তাহলে 4 আসবে। তাহলে এখানে কত আসছে আমাদের মার্ক প্রাইস? আমরা এখানে পাচ্ছি মার্ক প্রাইসটা আমাদের এখানে আসছে 125 × 4, তাহলে 4 25 100, 400 আর 100 500, তাহলে 500 টাকা আমাদের কারেক্ট অ্যান্সার, অপশান সি আমাদের কারেক্ট। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের 4 নম্বর কোশ্চেন। তো 4 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে প্রথম সংখ্যা 25% এবং দ্বিতীয় সংখ্যার 50%-এর 3 গুণ। তাহলে প্রথম সংখ্যাটা x ধরলাম, তার 25% মানে হচ্ছে 25% ডাইরেক্টলি লেখো, সেটা হচ্ছে সমান কিসের সাথে সমান? দ্বিতীয় একটা সংখ্যা আছে, দ্বিতীয় সংখ্যাটা y ধরো, সেটার 50%-এর 3 গুণ, তাহলে 50% লেখো, তার 3 গুণ মানে × 3, 3 গুণের সমান। এবার বলছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার অনুপাত, তাহলে এখানে সিম্পল ক্যালকুলেশন হবে, তাহলে এই পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল হয়ে যাবে। ওকে ভাই, নো প্রবলেম। 25 দিয়ে যদি আমরা কাটি, 25 দুগুণে 50, 2 হবে, তাহলে x/y হবে আমাদের কত? এখানে 3 দুগুণে 6 আছে। ক্লিয়ার? আর আমরা বলতে পারি 6/1, এদিকে কিছু না থাকা মানে 1। যদি এইটা আরেকটু ভালোভাবে বোঝাই যাতে বুঝতে অসুবিধা না হয়, x এই পাশে আছে, x লেখো, y উপাস থেকে আসলে তলায় গিয়ে বসবে, x/y হবে। ওকে, এই পাশে 3 দুগুণে কত হচ্ছে? 6 হচ্ছে, তাহলে 6 লিখবো, নিচে কিছু না থাকা মানে 1 আছে, তাহলে এটাকে আমরা কত লিখবো? 6/1, 6/1 মানে 6/1, তাহলে x/y এর ভ্যালু কত? 6/1, অপশান বি আমাদের কারেক্ট। এখানে যেহেতু দুটোই অপশানে ছিল এর জন্য আমি একটু ডিটেলসে বুঝিয়ে দিলাম। ক্লিয়ার? নো প্রবলেম। তাহলে এটাকে আমাদের কিভাবে লিখতে হয়? x তারপরে y লিখতে হয়, আর এদিকে উপরে 6 আছে, তারপরে 1 লিখতে হয়, ব্যাস। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, আমাদের 5 নম্বর। 5 নম্বর কোশ্চেনটা দেখো, এখানে বলছে একজন দোকানদার তার 3 ছেলের মধ্যে, আচ্ছা, যথাক্রমে এত 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 অনুপাতে এত ভাগ করেছেন। একজন দোকানদার তার 3 ছেলের মধ্যে যথাক্রমে 30%, 40%, 25% অনুপাতে এত ভাগ করেছেন। ঠিক আছে, এত টাকা হবে এখানে, এত টাকা ভাগ করেছেন, প্রতিটি পুত্র কত টাকা পাবে, কত টাকা করে পাবে। ঠিক আছে, তাহলে এটা এতটা টাকা আছে। ঠিক আছে, সহি বাত। ওকে, তাহলে কি করেছে? একজন দোকানদার আছে, সে এত এত অনুপাতে ভাগ করছে, তাহলে ওকে ঠিক আছে। 3 ছেলের মধ্যে যথাক্রমে 30%, 45%, 25%। তাহলে দেখো 3 ছেলে আছে, প্রথম জনকে 30% দিচ্ছে, পরের জনকে 45% দিচ্ছে, তারপরের জনকে কত দিচ্ছে? 25%। এটা যদি আমরা একটু রেশিও বানাই, সবার আগে পার্সেন্টগুলো ক্যান্সেল হয়ে যাবে,
তাহলে 5 দিয়ে যদি আমরা কাটি 5 6 30, 5 দিয়ে কাটলে 5 নং 45, 5 দিয়ে কাটলে 5 5 এ 25, তাহলে 6:9:5 অনুপাতে আমাদের ভাগ হবে। ওকে, এবার মিডিলের এই ডিজিটটা কত আছে 9, তাহলে যে অপশানটা আমাদের মিডিলেরটা 9 দিয়ে কাটে সেটা আমাদের ডাইরেক্ট অ্যান্সার, আমরা এখান থেকে ডাইরেক্ট অ্যান্সার আমরা দিতে পারি। ঠিক আছে, তাহলে ডাইরেক্ট যদি আমরা অ্যান্সার করার চেষ্টা করি ভাই, তাহলে এখানে দেখো 5 আর 4 9, 2 পড়ে আছে, তাহলে এটা আমাদের কাটবে না, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না। 5 আর এদিকে হচ্ছে আমাদের 5 আর 4 9, 1 পড়ে থাকবে, এটা আমাদের অ্যান্সার হবে না, 9 দিয়ে কাটে না। এদিকে হচ্ছে আমাদের এটাও আমাদের 9 দিয়ে কাটে না, একমাত্র এই অপশানটাই 9 দিয়ে কাটে, অপশান ডি আমাদের অ্যান্সার। এই মিডিলের এই অপশানটা আমাদের 9 দিয়ে কাটছে, তাহলে অপশান টেস্ট করে ডাইরেক্ট তো আমরা অ্যান্সার দিতেই পারবো। এবার যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে দেখো প্রথম অপশানে সব 75,000 আছে, তাহলে এটা আমরা ক্যালকুলেশন করব না। তারপরে সেকেন্ড অপশানে এটা সবার মধ্যে আলাদা আছে, তাহলে সেকেন্ড অপশানটাই আমরা ক্যালকুলেশন করব পরীক্ষার খাতায় ডাইরেক্ট। তাহলে টোটাল টাকা কত আছে, টোটাল টাকা আমাদের 250, তারপরে 000, আর এখানে টোটাল অনুপাতের যোগফল আমরা দিয়ে ভাগ করব, তাহলে টোটাল অনুপাতের যোগফল হচ্ছে এদিকে আমাদের 20, 9 আর 6 এদিকে হয়ে যাবে 15 আর 5 20, তাহলে 20 দিয়ে ভাগ করব। মিডিলেরটা আমরা বার করছি, তাহলে 9 দিয়ে আমরা গুণ করে দেবো, তাহলে 0-র সাথে 0 ক্যান্সেল হবে, তাহলে এটা দিয়ে যদি আমরা কাটি 250-কে 125, তারপরে 00 আছে 00 বসিয়ে দাও, এটা 9-এর সাথে গুণ করতে হবে, তাহলে 0 0, তো 9 25 আমাদের হবে 225, তাহলে 25 হবে, হাতে আমার 2, 9 9 10 11, ঠিক আছে, 11 2 5 00, 11 2 5 00, অপশান ডি আমাদের কারেক্ট। ঠিক আছে, এটা আর চেক করার দরকারই নেই। নেক্সট আমরা পরেরটাতে আসবো। নেক্সট আমাদের 6 নম্বর কোশ্চেন। এখানে বলছে এ এবং বি একসাথে 30 দিনের মধ্যে একটি কাজ করতে পারে। আচ্ছা, তাহলে এ আর বি যদি একসাথে করে তাহলে 30 দিন টাইম লাগে। ওকে ভাই, এবার বলছে সি এর সাথে একসাথে তারা একই কাজ 24 দিনের মধ্যে সম্পন্ন করে। তাহলে সি এর সাথে একসাথে মানে এ আর বি করছিল, তার সাথে সি চলে আসলো, যদি সিও চলে আসে তাহলে 24 দিনে কাজটা কমপ্লিট হয়। এবার আমাদের বলছে সি একা ওই কাজটি কতদিনে সম্পন্ন করবে। তাহলে সি যদি একা করে কতদিনে কমপ্লিট হবে। তাহলে সিম্পল, সবার আগে আমরা লসগু নেব। তাহলে লসগু যদি আমরা নিই 30 মানে হচ্ছে আমাদের 5 6 30, তাহলে 5 × 6 আসবে, 24 মানে 4 6 24, তাহলে 6 এখানে আছে নেবো না, তাহলে 4 নেই, তাহলে 4 নিয়ে নেবো, তাহলে এটা আমাদের চলে আসলো লসগু। ওকে, তো এবার আমরা কাটাকাটি করবো, আমাদের ক্ষমতা বেরাবে। 30 যদি আমরা 5 6 30 কাটছে, তাহলে 4 পড়ে আছে, তো 30 দিয়ে কাটলে এটা 4 হবে, 4 6 24, 5 পড়ে আছে, তাহলে এখানে কত আসবে 5 আসবে। তাহলে এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এ বি সি তিনজনের এফিসিয়েন্সি কত পাচ্ছি, এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি আমরা পাচ্ছি 5, আর এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত পাচ্ছি আমরা 4। তাহলে এ আর বি এর জায়গায় আমরা কত লিখতে পারি 4, প্লাস সি ইকুয়াল টু 5, প্লাস 4 এর পাশে গেলে কত হবে -4, 5-এর থেকে 4 গেলে কত হবে 1, তাহলে সি এর এফিসিয়েন্সি কত 1 পাচ্ছি। তাহলে আমাদের বলছে সি যদি পুরো কাজটা করে কতদিনে করতে পারবে। টোটাল কাজ কত, টোটাল কাজ আমাদের 5 6 30, 30 × 4 120, তাহলে 120 আমাদের টোটাল কাজ। সেটাই যদি আমাদের এখানে সি একা করে, সি একদিনে একটাই কাজ করতে পারবে, তাহলে 1 দিয়ে ভাগ করে দাও, তাহলে সিম্পল আমাদের টাইম লাগবে কত 120 দিন। 120 দিন, অপশান ডি আমাদের কারেক্ট। ওকে ভাই, নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। নেক্সট আমাদের 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে একটি 12 লিটার মিশ্রণে জল আর দুধের অনুপাত 4:5। তাহলে আমাদের মিল্ক আর ওয়াটার আছে, মিল্ক ইস টু ওয়াটার 4:5 অনুপাতে আছে, তাহলে 4:5 লিখে দাও। এবার আমাদের বলছে তাহলে এই মিশ্রণে কত পরিমাণ দুধ যোগ করতে হবে। তাহলে মিল্ক আমরা মেশাচ্ছি যাতে অনুপাতটি 3:6 হয়। 3 কত হবে 3:6 হয়। তাহলে এখানে মিল্ক যেহেতু মেশাচ্ছি, তাহলে মিল্ক আমাদের চেঞ্জ হবে, কিন্তু আমরা জল যেহেতু মেশাচ্ছি না, তাহলে জল প্রথমে যা ছিল পরেও সেম থাকবে। তাহলে জল তো এখানে 5 আর 6 আলাদা আলাদা আছে, তাহলে আলাদা আলাদা যদি থাকে সেটা আমাদের সেম করতে হবে। তাহলে ওয়াটারটা আমাদের এখানে সেম করতে হবে। তো সেম করার একটা সিম্পল প্রসেস, নিচের 6টাকে উপরে গুণ করো, উপরের 5টাকে নিচে গুণ করো, তাহলে যেটা সেম করতে হবে সেটার ভ্যালু ক্রসে গুণ করে দাও। তাহলে এটা যদি আমরা গুণ করি, তাহলে এখানে কত পাবো 4 6 আমরা এখানে পাবো 24, 5 6 আমরা এখানে পাবো কত 30, 3 5 আমরা এখানে কত পাবো 15, আর 5 6 এখানে কত পাবো 30। তাহলে দেখো ওয়াটারটা আমাদের এখানে সেম হয়ে গেছে। এবার আমাদের এখানে বলছে টোটাল কত লিটার ছিল, 72 লিটার ছিল টোটাল, তাহলে আমরা এখানে লিখবো 72 লিটার টোটাল। আর আমাদের এখানে রেশিওতে টোটাল দুধ আর জল টোটালে কত হচ্ছে 24 আর 30, যদি আমরা এখানে যোগ করি 3 4 5 মানে 54 হচ্ছে, তাহলে 54 দিয়ে ভাগ, অনুপাতের টোটাল দিয়ে ভাগ। আমাদের বলছে কতটা জল যোগ করতে হবে। তাহলে জল দেখো আমাদের এখানে 1 सेकेंड मेरे भाई तुमने कुछ देखा क्या, तुमने कुछ देखा, मैं तो कर रहा हूँ। এখানে না ভ্যালু কোনো কিছু ডিস্টার্ব আছে, কারণ কি
ভ্যালু ডিস্টার্ব আছে আমি কীভাবে বুঝলাম? তার কারণ দেখো আমি জল মেশাচ্ছি, তাহলে জল প্রথমে যা ছিল পরে তার থেকে বেশি হওয়ার কথা, কিন্তু বেশি তো নেই। তাহলে এখানে 7 কোশ্চেনে আমাদের ভ্যালুতে প্রবলেম আছে। এবার সেটাই দেখতে হবে যে কোথায় প্রবলেমটা আছে। সহি বাত? তাহলে আমরা এখানে বলছে একটি মিশ্রণে জল আর দুধের অনুপাত। আচ্ছা, 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 জল আর দুধ ছিল, আমি দুধ আর জল করে দিয়েছি। এটা দুধ আর জল না, এটা জল আর দুধ। সহি বাত, সহি বাত। উল্টো করে দিলে তুমি কোশ্চেন, তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তুমি কোশ্চেন পড়েই বুঝে যাবে যে কোনো জায়গাতে একটা গন্ডগোল তো আছে। আর যদি শুধু অঙ্ক মুখস্থ করে চলে যাও পরীক্ষার খাতায়, তাহলে ভুল করলেও ধরতে পারবে না কোথায় ভুল হচ্ছে। তাহলে এখানে আমি জল দুধ আছে, আমি দুধ জল উল্টো করে দিয়েছিলাম। তাহলে এখানে জল দুধ আছে, ওয়াটার আর মিল্ক আছে। সহি ভাই। কনসেপ্চুয়ালি আমরা প্রত্যেকটা জিনিস করব। কত অনুপাতে? 4:5 এবার হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। সেম আগের মতনই করো, 4:5। এবার আমাদের এখানে বলছে যে আমি কত লিটার দুধ যোগ করছি, তাহলে মিল্ক আমি মেশাচ্ছি, তাহলে এটা চেঞ্জ হবে যাতে অনুপাতটা আমাদের 30 কত হয়ে যায়, 6 হয়ে যায়। তাহলে ওয়াটারটা আমাদের সেম করতে হবে, যেহেতু ওয়াটার আমি মেশাচ্ছি না। তাহলে এই 3টা উপরে গুণ হয়ে যাবে, আর এখানে যে 4 আছে সেই 4টা আমাদের নিচে গুণ হয়ে যাবে। তাহলে এটি যদি আমরা গুণ করি 3 4 আমাদের এখানে কত হয়ে যাবে, 12। 3 আর 5 গুণ করলে 3 5 15, 4 দিয়ে গুণ করলে 3 4 12 হয়ে যাচ্ছে, 4 আর 6 4 6 এটা হয়ে যাচ্ছে কত, 24। এবার ঠিক আছে। তাহলে টোটাল আমাদের কত, 72 লিটার। আমাদের টোটাল এখানে কত হচ্ছে, টোটাল যদি আমরা এখানে দেখি তাহলে এদিকে 20 27 27 হচ্ছে, 27 দিয়ে ভাগ। আমাদের বার করতে হবে যে আমি মিল্ক কতটা মিশিয়েছিলাম, তাহলে মিল্ক 15 থেকে 24 হয়ে গেছিলো। তাহলে মিল্ক কতটা যোগ করা হয়েছে, তাহলে আমাদের 9 ইউনিট, 9 ইউনিট মিল্ক যোগ করা হয়েছে। তাহলে 9 এর ভ্যালু বার করার জন্য 9 দিয়ে গুণ। তো 9 দিয়ে যদি আমরা কাটি 3 নং 27 3 আসবে, 3 দিয়ে যদি আমরা উপরে কাটি 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 4 12, 24, 24 লিটার। 24 লিটার আমাদের এখানে দুধ যোগ করতে হবে। ক্লিয়ার? অপশান এ আমাদের কারেক্ট। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। আমাদের 7 গেল, 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে একটি পাইপ 4 ঘন্টায় একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। তাহলে একটা পাইপ আছে যেটা 4 ঘন্টায় ভর্তি করে দিচ্ছে, তো প্লাস। অন্য একটি পাইপ 6 ঘন্টার মধ্যে ট্যাঙ্কটি খালি করতে পারে, খালি করছে, তো -6। এবার বলছে ভুল করে পাইপ দুটো খুলে রাখা হয়েছে, কত ঘন্টার মধ্যে ট্যাঙ্কটি অর্ধেক পূর্ণ হবে। তাহলে দুটো ট্যাঙ্কি যদি একসাথে চলতে থাকে তাহলে কত সময় অর্ধেকটা পূর্ণ হবে, হাফ। এখানে অর্ধেক মানে হাফ, ঠিক আছে, বুঝতে হবে এই জায়গাটা। তাহলে সিম্পল আমরা লসাগু নেবো। লসাগু কত আসবে, 12 আসবে। 4 দিয়ে কাটলে 3 4 12, 6 দিয়ে কাটলে 6 দুগুণে 12। আর এটা -2 আসবে কারণ এটা জল বার করে দিচ্ছে, নেগেটিভ পাইপ তাই। তাহলে দুজন যদি একসাথে চলতে থাকে তাহলে 3 ভরবে, 2 বেরিয়ে যাবে। তাহলে 3 প্লাস -2, তাহলে এখানে আমরা কত পাবো, +1। ঠিক আছে, 3 - 2 মানে +1, এক এক করেই ভরবে। এবার আমাদের বলছে অর্ধেক ট্যাঙ্ক কত সময় পূর্ণ হবে। তাহলে পুরো ট্যাঙ্কটা কত ছিল, 12 লিটারের, সেটাই যদি আমি অর্ধেক করে হাফ করে দিই তাহলে 12/2 মানে 6 লিটার হয়ে যাবে। সেটাই যদি এক এক করে ভরতে থাকে তাহলে টাইম লাগবে কত, 6 ঘন্টা। 6 আওয়ার। অপশন সি আমাদের কারেক্ট। নেক্সট আমরা 9 নম্বর কোশ্চেনে আসবো। এখানে বলছে প্রতি বছর 6% হারে 2500 টাকার 2 বছরের 3 মাসের প্রাপ্ত সুদ কত হবে। আচ্ছা, 2 বছর 3 মাস। এখানে বলছে 2 বছর তার সাথে আরো 3 মাস দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে এরকমভাবে যদি আমাদের টাইম দেয়, টাইমটা কীভাবে ক্যালকুলেট হবে দেখো। টাইম আমাদের এখানে কত বলছে, 2 বছর আর বলছে 3 মাস। তাহলে 2 বছর মানে 24 মাস, প্লাস এদিকে 3 মাস। তাহলে আমরা বলতে পারি 24 আর 3 আমাদের এখানে হয়ে যাচ্ছে কত, 27 মাস। আর এইটাকেই আমাদের বছরে নিতে হবে, তাহলে আমরা করব 27/12 মাসে 1 বছর, তাহলে 27/12 এটা হয়ে যাবে বছর। বোঝা গেল? তাহলে টাইমটা আমরা ডাইরেক্ট এটা বসাবো। তাহলে এখানে আমাদের দেখো সুদ বার করতে হবে। সুদ মানে I = PTR/100। পি কত আমাদের, 2500। টাইম আমাদের কত হয়ে যাবে, টাইম হয়ে যাবে 27/12, 27/12। আর রেট আমাদের কত, 6%। তাহলে আমরা এখানে লিখবো 6, পার্সেন্টের জন্য নিচে আসবে 100। ব্যাস, অঙ্ক কমপ্লিট। তাহলে এখানে 00 সাথে আমরা এই 00 ক্যান্সেল করলাম। 6 দিয়ে যদি আমরা এটা কাটি, 6 দুগুণে 12, 2 আসবে। তাহলে আমাদের এখানে সিম্পল আমাদের এটা পয়েন্টে আসবে, পয়েন্টে আসবে। ওকে 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 ওকে। তাহলে আমরা এখানে একটা জিনিস করতে পারি, ঠিক আছে, ক্যালকুলেশনটাই করি চলো। তাহলে আমাদের এখানে কত আছে, 25, আর আমাদের এদিকে কত আছে, 25 গুণ 27। তাহলে আমরা এটা বলতে পারি 25 × 2 আছে 27, মানে 25 গুণ করলে কত হবে, 625। আর 25 × 2 গুণ করলে 25 দুগুণে কত হবে, 50। তাহলে আমরা এখানে বলতে পারি 675। তাহলে 675 আসছে আমাদের উপরে। এটাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, আর 7 দুগুণে 14.5। তাহলে 337.5, 337.50। অপশান সি আমাদের কারেক্ট। এখানে গুণটা বোঝা গেল কীভাবে করলাম। নেক্সট আমরা পরেরটাতে আসি। নেক্সট 10 নম্বর। তো 10 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে কি বলছে দেখো। 10 নম্বর কোশ্চেনটা আমাদের বলছে 20% হারে
রেট অফ ইন্টারেস্ট 20%, বার্ষিক চক্রবৃদ্ধি হারে 2 বছরের জন্য, তাহলে টাইম আমাদের 2 বছর, টাইম আমাদের কত 2 বছর, রেট অফ ইন্টারেস্ট কত 20%, 20% বছরের জন্য বিনিয়োগ করা অর্থ এত টাকা হয়ে যায়। তাহলে যত টাকা হয়ে যায় সেটা আমাদের সবসময় অ্যামাউন্ট হয়ে যায়। তাহলে অ্যামাউন্ট কত, অ্যামাউন্ট হচ্ছে সুদ আর আসল, আমাদের এখানে কত 324। আমাদের এখানে বলছে বিনিয়োগ করা প্রাথমিক অর্থের পরিমাণ কত, মানে প্রিন্সিপালটা আমাদের এখানে বার করতে বলছে। তাহলে সিম্পল আমরা এখানে রেট অফ ইন্টারেস্ট কত আছে 20%, 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে 20% মানে 20/100, 20% মানে কত 20% মানে হচ্ছে 20/100। তাহলে 20 অক্ষে 20, 5 20 100 মানে 1/5। তাহলে আমরা এখানে লিখবো প্রিন্সিপাল, এখানে লিখবো অ্যামাউন্ট। নিচের যে 5টা আছে সেটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল, 5-এর সাথে উপরের যে 1 দেখতে পাচ্ছ সেটা যোগ করে দাও, 5 আর 1 6 হয়ে যাবে অ্যামাউন্ট। টাইম কত বলছে 2 বছর, তাহলে এখানে পাওয়ার 2 করে দেবো, যত টাইম বলবে সেটা উপরে পাওয়ার হিসেবে বসবে। 5-এর স্কোয়ার করলে কত হবে 25, 6-এর স্কোয়ার করলে কত হবে 36। সাহি বাত, নো প্রবলেম। এবার আমাদের এখানে কি বলছে, আমাদের এখানে বলছে যে আমাদের অ্যামাউন্ট দেওয়া আছে 324, তাহলে 324 যেটা অ্যামাউন্ট দেওয়া আছে, আমরা এখানে অ্যামাউন্ট কত পাচ্ছি 36, তাহলে 36 ইউনিট দিয়ে ভাগ। আমাদের বলছে প্রিন্সিপাল কত, তাহলে প্রিন্সিপাল 25 ইউনিট, তাহলে 25-এর ভ্যালু বার করার জন্য 25 দিয়ে গুণ। ব্যাস এইটুকু সলভ করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটি যদি আমরা ক্যালকুলেশন করি আমরা এখানে কত পাবো দেখো, তো 6 দিয়ে যদি আমরা কাটি, 6 দিয়ে 6 6 36, 5 6 30, 4 6 24, 6 9 54, 9 আসছে 9 25, 225, 225, 225 অপশান ডি আমাদের কারেক্ট। ক্লিয়ার। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, 11 নম্বর কোশ্চেন। এখানে বলছে কামালের সাথে কিরণের বয়সের অনুপাত 4:5, তাহলে কামাল আর এখানে কিরণ, তাদের বয়সের অনুপাত কত 4:5, 4:5। এবার বলছে 6 বছর পরে কামালের বয়স হবে 30 বছর, তাহলে এখানে অনুপাত সরিয়ে আমি এখানে একটা x ধরে নিতে পারি, 4x 5x। এবার বলছে 6 বছর পরে কামালের বয়স, তাহলে কামাল এখন কত 4x, তাহলে কামাল এখন কত আছে 4x, তাহলে 6 বছর পরে কত হবে 4x + 6, তার বয়স হবে কত বলেছে 30 বছর, তাহলে ইকুয়াল দিয়ে 30 করে দাও। তাহলে এখানে পাচ্ছি 4x = 30, এপাশে 6 পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 30 থেকে 6 মাইনাস হয়ে গেলে এটা হয়ে যাবে 24, 4 দিয়ে কাটলে 4 6 24, তাহলে x এর ভ্যালু কত পাচ্ছি 4, x এর ভ্যালু কত পাচ্ছি 6। আমাদের বলছে কিরণের বর্তমান বয়স কত, কিরণ বর্তমানে কত 5x, তাহলে 5 × x এর ভ্যালু কত 6 পেয়েছি, 6 বসাও, তাহলে 5 6 কত আসবে 30, তাহলে কিরণের বর্তমান বয়স কত 30 বছর, অপশান বি ইজ কারেক্ট। নেক্সট আমরা পরেরটায় আসবো। নেক্সট দেখো 12 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে 30 নম্বরের গণিত পরীক্ষায় এ শ্রেণীর 40 জন শিক্ষার্থী, এটা ভালো কোশ্চেন, এটা স্টার দিয়ে দাও। ঠিক আছে, এটা ভালো কোশ্চেন, গড়ের কোশ্চেন, লেভেলের কোশ্চেন আছে এটা, তো এটা আমরা ধ্যান সে ধীরে সুস্থ করব। তো এখানে আমাদের কি বলছে, এখানে বলছে 30 নম্বরের গণিত পরীক্ষায় এ শ্রেণীর 40 জন শিক্ষার্থীর গড় স্কোর হলো 23। তাহলে 30 নম্বরের গণিত পরীক্ষায়, তাহলে আমাদের পরীক্ষায় নম্বর কত 30, আর এ একটা শ্রেণী, এ শ্রেণীতে টোটাল স্টুডেন্টের সংখ্যা কত আছে, টোটাল স্টুডেন্ট আছে 40 জন। ওকে, তাহলে এখানে বলছে 40 জনের গড় নাম্বার আমাদের এখানে কত, গড় নাম্বার হচ্ছে, গড় আমাদের এখানে হচ্ছে 23 করে সবাই গড়ে পেয়েছে, 23 নম্বর গড়। একই পরীক্ষায় বি শ্রেণীর 45 জন, তাহলে বি আর একটা শ্রেণী আছে, সেইখানে কতজন স্টুডেন্ট আছে, টোটাল স্টুডেন্ট 45 জন, তাদের গড় স্কোর কত 22, তাদের গড়ে কত পেয়েছে তারা 22। এবার বলছে উভয় শ্রেণীর গড় স্কোরের সাথে, তাহলে উভয় শ্রেণী মানে এ আর বি এর গড় স্কোর, তাহলে আমরা বলতে পারি a + b এর গড়। ঠিক আছে, a + b এর যে গড় নম্বর আসবে সেটা উভয় শ্রেণীর গড় স্কোরের সাথে এ শ্রেণীর গড়ের অনুপাত কত, এ শ্রেণীর গড়ের অনুপাত বার করতে হবে। তাহলে এ শ্রেণীর গড় কত, এ শ্রেণীর গড় তো আমাদের 23 দেওয়াই আছে, তাহলে এইখানে আমরা ডাইরেক্ট লিখে দেবো 23, আর এইখানে আমাদের অনুপাত বার করতে হবে এ আর বি এর গড় বার করে সেটার সাথে, তাহলে এ আর বি এর গড় আমরা বার করব। এবার দেখো কনসেপ্ট আর লজিক কীভাবে অ্যাপ্লাই করছি, অন্যভাবেও করতে পারো, বাট এখানে কনসেপ্ট অ্যাপ্লাই করলে অনেক তাড়াতাড়ি হবে কোশ্চেনটা। তো 40 জনের এইখানে দেখো 45 জনের কত 22 আছে, তাহলে আমি এই 40 জনেরও যদি গড় যদি আমি 22 হিসেবে যদি আমি ভাবি, তাহলে 22 এটা 23 মানে কত 22 + 1, তাহলে সবার যদি এখানে আমি 22 22 করে 40 জনের আমি ভাবি, তাহলে টোটাল 40 জনের দেখো এখানে 40 জনের 22 আর এদিকে 45 জনেরও 22। ঠিক আছে, এই একটা আমি আলাদা করে রেখেছি, একটা এখন সাইডে রাখো। তাহলে সবার যদি এখানে টোটাল কত স্টুডেন্ট আছে 40 আর 45 টোটাল 85, 85টা স্টুডেন্টের গড় আমরা এখন কত পাচ্ছি 22 পাচ্ছি, তার কারণে আমি এখানে 1 আলাদা করে দিয়েছি। ঠিক আছে, তাহলে 1 যেটা আলাদা করলাম সে 1 করে কতজন এরকম হচ্ছে 40 জনের 1 করে আছে, তাহলে 40 জনের যে 1 করে আছে তাহলে বলতে পারি 40 নাম্বার আরও আছে,
এদিকে আমরা গড় পেয়ে গেছি, কত 22 আমাদের গড় পেয়ে গেছি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গড়। তারপরে যে নাম্বারটা আমি আলাদা করেছিলাম 1 নম্বর, সেটা যদি আমি দেখি এরকম 1 নম্বর করে কতজনের আছে, 40 জনের। তাহলে 40 জনের 1 নম্বর করে আছে মানে 40 নম্বর আছে। তাহলে এই গড় মানে এই 40 নম্বর যেটা এক্সট্রা আছে সেটাও এই 85 জনের মধ্যে ভাগ হয়ে যাবে। তাহলে এটাকে 85 দিয়ে ভাগ করে দাও। তাহলে প্রত্যেকের ভাগে কত কত করে আরও যাবে। তাহলে প্রত্যেকের ভাগে যদি আমরা দেখি 5 দিয়ে কাটলে 5 8 40, 5 17 85, মানে 8/17 করে আরও যাবে। তাহলে প্রত্যেকের ভাগে 22 তো যাবেই, এটা আমরা গড় বানিয়েছি, এটা তো যাবেই, তার সাথে আরও যাবে হচ্ছে 8/17। তাহলে 22 + 8/17। তাহলে এটা যদি আমরা এবার ক্যালকুলেশন করি 17 দুগুণে, দেখো এখানে আমাদের যদি এটা আমরা ক্যালকুলেশন করি সিম্পলি 17 × 22 যদি আমরা করি, এটা গুণ করি, 17 দুগুণে 34 4, হাতে আমার 3, 17 দুগুণে 34, 35 34 37 37, এটার সাথে আমাদের উপরের 8 যোগ হয়ে যাবে, তাহলে আমাদের হয়ে যাবে 382। তাহলে 382/17, 382/17, তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের গড়, ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে আমাদের এ আর বি এর গড়। তাহলে এ আর বি এর গড় কত, 382/17। এবার এটার মধ্যে আমাদের রেশিও বার করতে হবে, নিচের যে 17 আছে ওপাশে চলে গিয়ে গুণ হয়ে যায়, তাহলে ইন্টু 17 এখানে হয়ে যাবে। এবার দেখো যদি কিছু কাটাকাটি যায় কেটে দাও। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 382 আমাদের অপশানেই আছে ভাই, কোথায়, এই যে এই অপশানেই আছে, তাহলে আর কাটাকাটি কিছু যাবে না, অপশান সি আমাদের কারেক্ট। তাহলে সি আমাদের বিতে চলে এসছে, কোনো সমস্যা নেই তাতে, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা গুণ করি 3 নং 3 7 21 1, তাহলে 391, তাহলে আমাদের এটা আসবে 382 আর এটা আমাদের কত আসবে 391, এটা আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট দেখো 13 নম্বর কোশ্চেন, 13 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে একজন কেটা বিক্রয় কর্মীকে, আচ্ছা বিক্রয় কর্মী ভাষাটা ঠিক বোঝা যাচ্ছে না, যাই হোক একজন লোক আছে 3/4 ঘন্টায়, বিক্রয় কর্মী এমন হতে পারে যে কোনো কিছু সেল করছে, এরকম কিছু সেলসম্যান টাইপের বিক্রয় কর্মী। তাহলে একজন বিক্রয় কর্মীকে 3/4 ঘন্টায় 6 কিলোমিটার অতিক্রম করতে হয়। বহুত বঢ়িয়া। তাহলে ডিস্টেন্স কত, ডিস্টেন্স আমাদের 6 কিলোমিটার। টাইম কত, টাইম আমাদের দেওয়া আছে 3/4 ঘন্টা, আওয়ার্স, 3/4 ঘন্টায় এত কিলোমিটার যেতে হবে। যদি সে মোট সময় কত 3/4, মোট সময়ের 2/3 এর মধ্যে, তাহলে মোট সময় কত 3/4 তার 2/3, মোট সময় এর মানে গুণ 2/3 মানে 2 × 3, 3 3 ক্যান্সেল, তাহলে 2 এর সাথে 4কে ক্যান্সেল করলে 1/2 আসবে, ঠিক আছে। তাহলে 1/2 মোট সময়ের 2/3 মানে 1/2 এর মধ্যে সে 1/2 দূরত্ব অতিক্রম করেছে, বহুত বঢ়িয়া। তাহলে টোটাল ডিস্টেন্স কত ছিল, টোটাল ডিস্টেন্স ছিল আমাদের 6 কিলোমিটার, তার মধ্যে 6 কিলোমিটারের মধ্যে 1/2 দূরত্ব গেছে, তাহলে 6-এর 1/2 মানে আধা যদি আমি করি, তাহলে আমাদের কত আসবে 3 কিলোমিটার, তাহলে জাস্ট 3 কিলোমিটার গেছে, সে কত কিলোমিটার গেছে 3 কিলোমিটার, 3 কিলোমিটার গেছে কত সময়ে, আধা সময়ে, ঠিক আছে, হাফ সময়ে, ঠিক আছে, 1/2। এবার আমাদের এখানে বলছে 1/2 সময়ে গেল এত দূর। এবার আমাদের এখানে বলছে তাহলে অবশিষ্ট সময়ের মধ্যে, তাহলে টোটাল সময় কত ছিল, টোটাল সময় ছিল আমাদের 3/4, তার মধ্যে সময় আমাদের কত হয়ে গেছে 1/2, তাহলে 1/2 মাইনাস করে দিলে আমরা কত পাবো, এখানে যদি আমরা দেখি এখানে আমাদের নিচে আসবে 4, তাহলে আমাদের সময় কতটা বাকি আছে আমি সেটাই বার করছি, তাহলে নিচে 4, উপরে আসবে 3 - 2 মানে 1/4, তাহলে সময় বাকি আছে আমার কাছে 1/4, তাহলে এখান থেকে এইটুকু ডিস্টেন্স আমার যেতে হবে 1/4 সময়। তাহলে আমাদের এখানে বলছে 1/4 সময়ে অবশিষ্ট দূরত্ব কত, টোটাল 6 কিলোমিটার হলে এখানে আর 3 কিলোমিটার অবশিষ্ট আছে, কভার করার জন্য তার গতি কিলোমিটার প্রতি ঘন্টায় কত হবে, তাহলে 3 কিলোমিটার যেতে হবে 1/4 ঘন্টায়, ঠিক আছে, এত এর মধ্যে 3/4, ওকে। তাহলে 1/4 যদি আমি ঘন্টায় দেখি, 1/4 ঘন্টা, 1/4 ঘন্টা মানে কত, 1/4 ঘন্টা মানে যদি আমরা এটা মিনিটে নিই, তাহলে আমি এখানে কত পাবো, 60 দিয়ে গুণ করো, তাহলে 4 15 60, ঠিক আছে। তাহলে এখানে আমি পাচ্ছি 15 মিনিট, 1/4 ঘন্টা মানে 15 মিনিট, তাহলে 15 মিনিটে যদি সে 3 কিলোমিটার যায়, তাহলে তার গতিবেগ কত হবে, গতিবেগ আমরা ঘন্টায় বার করি মানে 60 মিনিটে বার করি, তাহলে 60 মিনিটে সে কতটা যাবে আমরা দেখি, তাহলে 60 মিনিটে যদি আমরা এখানে ক্যালকুলেশন করি, তাহলে আমরা এখানে পাবো 15 দিয়ে কাটলে 4, 3 4 12, তাহলে এখানে অ্যান্সার আসবে 12 কিলোমিটার পার আওয়ার। বহুত বঢ়িয়া, শাবাশ, ভালো কোশ্চেন ছিল এটা, ঠিক আছে। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, নেক্সট আমাদের 14
14 নম্বর কোশ্চেন আমাদের বলছে একটি ট্রেনের গতি 5 কিলোমিটার প্রতি ঘন্টা বাড়ানো হলো। 300 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে 2 ঘন্টা সময় লাগে। 300 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে আচ্ছা 2 ঘন্টা কম সময় লাগে, সেটাই আমি দেখছিলাম যে কম বেশি কিছু একটা বলবে। 2 ঘন্টা কম সময় লাগে কারণ স্পিড আমাদের বৃদ্ধি পেয়েছে। ট্রেনের গতি কত? তাহলে সিম্পল আমরা এখানে করব ডাইরেক্ট ফর্মুলা, ডিসটেন্স ইকুয়াল টু স্পিড 1 ইন্টু স্পিড 2 বাই স্পিড 2 মাইনাস স্পিড 1 ইন্টু টাইম। তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করবে, ডাইরেক্ট অ্যান্সার আসবে। তাহলে এখানে ডিস্টেন্স কত? 300 কিলোমিটার। তাহলে ডিস্টেন্সের জায়গায় বসবে 300 ইকুয়াল টু স্পিড কিতনা হে মেরে ভাই? স্পিড আমাদের এখানে দেওয়া নেই, স্পিড বার করতে হবে। তো প্রথমে স্পিড আমরা এখানে ধরে নিচ্ছি এক্স, প্রথমের স্পিড এক্স। তাহলে পরের স্পিড কত হবে? এখানে স্পিড 5 কিলোমিটার বৃদ্ধি পেয়েছে, তাহলে পরের স্পিড হয়ে যাবে এক্স প্লাস 5। সহি বাত, সিম্পল। এবার নিচে আমাদের ভাগ দাও। এবার ডিফারেন্স কত আসবে? দেখো এখানে যতটা বৃদ্ধি পেয়েছে বা কমেছে সেটাই ডিফারেন্স হিসেবে আসবে। তাহলে ডিফারেন্স নিচে কত আসবে? 5 ইন্টু টাইম। টাইম আমাদের কত? 2 ঘন্টা দেওয়া আছে, তাহলে ইন্টু 2 করে দাও। তাহলে 2 দিয়ে যদি আমরা এখানে কাটাকাটি করি, 2 দিয়ে যদি আমরা এটাকে কাটি 300কে, তাহলে আমাদের 150 আসবে। 150 ইন্টু 5 কোনাকুনি গুণ করো, তাহলে 750। 5 15 75, 750। আর এখানে আছে কত? এক্স, আর এদিকে আছে এক্স প্লাস 5। এখানে আর কিছু করার দরকার নেই। এক্স এর ভ্যালু যেহেতু আমাদের অ্যান্সার, তো আমাদের ট্রেনের গতি এক্স ধরে নিয়েছিলাম, তো এখানে অপশানে দেওয়াই আছে এক্স এর ভ্যালু। তাহলে অপশান টেস্ট করো। তাহলে এখানে যদি এক্স এর ভ্যালু যদি আমি 30 বসাই প্রথমে, তাহলে এটা কত হবে? 30 প্লাস 5 মানে 35, 35। তাহলে এটি যদি আমরা গুণ করি, তাহলে এখানে 0 আসছে। এদিকে কত আসবে? 3 5 15 5, এদিকে 10 মানে 1050 চলে আসছে। 750 আসলো না, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না। 25 যদি আমরা এখানে বসাই, এটা আসছে 25, আর এদিকে হচ্ছে কত? 25 প্লাস 5 মানে 30। তাহলে 3 25 75, আর এদিকে 0 750। তাহলে 25 আর 30 আমাদের এখানে কত আসছে? 750। তাহলে এইটা আমাদের স্যাটিসফাই করছে। এদিকেও 750, এদিকেও 750। তাহলে অপশন বি আমাদের কারেক্ট, সহি বাত। নেক্সট দেখো 15 নম্বর কোশ্চেনটায় আসি। 15 নম্বর কোশ্চেনটা আমাদের বলছে একটি নৌকা 100 কিলোমিটার স্রোতের বিপরীতে মানে আপস্ট্রিম 100 কিলোমিটার যাচ্ছে 16 ঘন্টায়। তাহলে 16 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা আমাদের 1 ঘন্টায় কত যাচ্ছে? বেরিয়ে যাচ্ছে, স্পিড পেয়ে গেলাম। এবার বলছে যেখানে স্রোতের অনুকূলে একই দূরত্ব যেতে সময় লাগে মাত্র 10 ঘন্টা। স্রোতের অনুকূল মানে ডাউনস্ট্রিমে যেতে 100 কিলোমিটার, একই দূরত্ব যেতে টাইম লাগে 10 ঘন্টা। তাহলে 10 দিয়ে ভাগ করে দাও। তাহলে এখানে আমাদের মিডিলে আসবে স্টিল ওয়াটার বার করার জন্য এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এরকম ফরম্যাটেই রাখো, বেশি কিছু করার দরকার নেই। তাহলে এখানে আমরা কত পাচ্ছি দেখো, এটা যদি আমরা একটু চাই কাটাকাটিও করতে পারি, তাতেও কোনো সমস্যা নেই। তো 4, এটা আমাদের 0 0 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা আমাদের হয়ে যাচ্ছে 10। আর এদিকে যদি আমরা কাটাকাটি করি, এখানে পাবো 4 4 16, আর এদিকে হচ্ছে 4 25 100। তাহলে 25 বাই এটা কত পাচ্ছি? 4। ঠিক আছে, তাহলে এখানে আমরা কত পাচ্ছি? 25 বাই 4, আর এখানে পাচ্ছি 10। তাহলে এবার শান্ত জলটা আমরা বার করবো, স্টিল ওয়াটারের গতিবেগ যদি বার করি, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এদিকে কত আছে? 25 বাই 4, আর এদিকে আছে প্লাস 10। এটাকে 2 দিয়ে ভাগ করে দাও। ক্লিয়ার? 2 দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে এখানে আমরা কত পাবো? 4 10 40, 40, আর এদিকে হচ্ছে 25। তাহলে আমাদের হবে 50 60 65, 65 বাই 4 আছে। নিচের 2টা আমাদের এখানে 4-এর পাশে বসে গুণ হয়ে যাবে, 4 2 8। নিচে কত হচ্ছে? 8। তাহলে এখানে আমরা স্টিল ওয়াটারের গতিবেগ পাচ্ছি 65/8। নো দিক্কত, 65/8। এবার আমাদের এখানে কি বার করতে বলছে? আমাদের বলছে স্রোতের গতিবেগ কত। স্রোতের গতিবেগ বার করার জন্য সিম্পল এই দুটোর বিয়োগ নিতে পারি বা এই দুটোর বিয়োগ নিতে পারি, যে কোনো একটা নিলেই হবে। আমি এই দুটোর বিয়োগ নিচ্ছি। তাহলে এখানে যদি আমরা বিয়োগ করি, সিম্পল আমাদের এখানে কত আছে? এটা আছে আমাদের 65/8। এইটার থেকে আমরা এটা মাইনাস করে দেবো। তাহলে আমাদের মাইনাস হয়ে যাবে এটার থেকে 25/4। তো 25/4কে ওপর নিচে 2 দিয়ে গুণ করে দাও। 2 দিয়ে গুণ করলে এটা হবে 25 2 50, আর এটা হয়ে যাবে 4 2 8। ইজি হয়ে গেল ব্যাপারটা। তাহলে নিচে লসাগু কত হয়ে যাচ্ছে? 8। তাহলে 65 মাইনাস 50 মানে 15। তাহলে 15/8 আসবে। 15/8 যদি আমরা একটু ক্যালকুলেশন করি, 8 2 16 হচ্ছে, তার মানে 2 এর একদম কাছাকাছি আসবে। 2 এর একদম কাছাকাছি দেখো 1.8 মানে 2 এর কাছাকাছি এই ভ্যালুটাই আছে। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে এটি যদি আমরা কাটাকাটি করি ডাইরেক্ট, তাহলে আমাদের কত আসবে? এটা আমাদের আসবে 1.875। তাহলে স্রোতের গতিবেগ কত আসবে? 1.875 কিলোমিটার পার আওয়ার। ওকে, অপশন বি আমাদের অ্যান্সার। ঠিক হ্যাঁ মেরে ভাই। তাহলে আজকে আমাদের 15টা কোশ্চেন এখানে কমপ্লিট হয়ে গেল। 70 নম্বর ক্লাস আমাদের কমপ্লিট। আরও 30টা ক্লাস আসবে এই মাসের মধ্যে, আমার পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আমাদের। এরপরে আমরা রেলের প্র্যাকটিস মানে অঙ্ক চ্যাপ্টার ওয়াইজ আমরা রেলের অঙ্কর ক্লাস আমরা স্টার্ট করবো। ওকে।